প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার নিয়ে। যাদের পরীক্ষা তোমাদের 4 তারিখে রয়েছে, যারা জেনারেল নিয়ে পড়ছো তাদের পরীক্ষা কিন্তু 4 তারিখে, এবং যারা অন্যান্য পেপার অনার্স নিয়েছো এবং তোমরা মাইনরে পলিটিক্যাল সায়েন্স চুজ করেছো তাদের পরীক্ষা কিন্তু 6 তারিখে রয়েছে। তো আমরা আজকে আলোচনা করব। তো 4 তারিখে যাদের পরীক্ষা রয়েছে জেনারেল পেপার তাদের জন্য আজকে আমি আলোচনা করব তোমাদের পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিটের সাজেশন, এবং তার সাথে উত্তরগুলো নিয়েও আলোচনা করব। একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা দেখে নাও। যারা স্টাডি মেটেরিয়াল তোমরা নিয়েছো তারা সাজেশনগুলো পেয়ে যাবে, এবং যারা এখনও পর্যন্ত নাওনি তারা কিন্তু স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করে নিতে পারো। তো আমরা সরাসরি প্রশ্নে চলে আসবো, সিলেবাস আমরা দেখবো না আর। চলো, আমাদের 15 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। মডেল 1 থেকে 2টি, মডেল 2 থেকে 2টি, মোট 4টি 15, এবং 5 নম্বরের 3টি। তো চলো দেখে নিই আমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো। তো 5 নম্বরের প্রশ্নগুলো যেটি পড়তে হবে, যেগুলো রাজনীতির আধুনিক অর্থ, টিকা লেখো, স্বাধীনতার ধারণা, টিকা লেখো, সার্বভৌমকতার বহুত্ববাদী ধারণা, সার্বভৌমকতার একত্ববাদী ধারণা, সমতা, জাতির ধারণা, একটি ক্ষমতা কেন্দ্রিক ধারণা রূপে রাজনৈতিক, রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব, বিকাশমুখী রাষ্ট্র, আইনের বিভিন্ন উৎস। তো 10টি এখানে রয়েছে প্রশ্ন, 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে দেখো, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো, আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক লেখো, জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, টিকা লেখো, ব্যক্তি স্বাধীনতা। এই প্রত্যেকটি উত্তর নিয়ে আজকে আলোচনা করব, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা আলোচনা করো, যেগুলো স্টার রয়েছে খুব ভালো করে পড়বে। আর আমি তোমাদের এমনভাবে স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি যে এই 16টা প্রশ্ন তোমাদের মাত্র একদিন যদি সময় দাও, পুরো 16টা প্রশ্ন তোমরা কমপ্লিট করে নিতে পারবে। এতটাই উত্তর সোজা করে আমি তোমাদের করেছি। তো যারা এখনও পর্যন্ত স্টাডি মেটেরিয়াল নাওনি, একবার নিয়ে দেখো, তোমরা নিলেই বুঝতে পারবে স্টাডি মেটেরিয়ালের কী স্টাডি মেটেরিয়াল তোমরা পাচ্ছ। তো চলো আমরা উত্তরগুলো নিয়ে, তার আগে 15 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। যে প্রশ্নটি পড়বে, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎসগুলি উল্লেখ করো, কর্তৃত্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক লেখো, আইন ও সমতার সম্পর্ক আলোচনা করো, তুমি কি মনে করো স্বাধীনতা ও সাম্য সম্পর্কযুক্ত ধারণা, উত্তরের সপক্ষে যুক্তি দাও, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো, সার্বভৌমকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ আলোচনা করো, তুমি কি মনে করো গণতন্ত্র ও কর্তৃত্ববোধ পরস্পর বিরোধী ধারণা, উত্তরের সপক্ষে যুক্তি দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার মার্ক প্রশ্নগুলো, ঠিক আছে? যেগুলো স্টার রয়েছে, মাত্র এখানে 7টি প্রশ্ন রয়েছে মডেল 1 থেকে। এই প্রশ্নগুলো খুব ভালো করে যাও। 7টি প্রশ্ন যদি করে দিতে পারো, একদম তোমরা নিশ্চিন্তে থাকো, কোশ্চেন কমন পাবে। 15 নম্বরের মডেল 2 থেকে কী কী প্রশ্ন পড়বে? পড়বে ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো, আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো, স্বাধীনতার সংজ্ঞা ও রক্ষা কবচগুলি আলোচনা করো, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। ঠিক আছে, এই 6টি প্রশ্ন ভালো করে পড়ো। তার মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে পড়ে নিও, 4টে প্রশ্ন, ঠিক আছে? তো চলো আমরা এবার উত্তরগুলো দেখে নাও। উত্তরগুলো কি সুন্দরভাবে তোমাদের জন্য আমি তৈরি করেছি, এবং উত্তর কিন্তু আগে যারা নিয়েছো সেই উত্তর আলাদা, এই উত্তর আলাদা। কারণ এই উত্তরটা বিশেষ করে রেডি করেছি, অনেক আগে থেকেই রেডি করা রয়েছে। যারা একটু দুর্বল, যারা বলে নেয় যে স্যার আমরা অতটা ভালো করে পড়া হয়নি, প্রিপারেশান ঠিকমতো নেওয়া হয়নি, একটু সোজা করে যদি করে দেন যাতে আমরা পড়তে পারি। তো অনেকেই বলে স্যার মোটামুটি আমরা একটু নাম্বার তুলবো, আমাদের জাস্ট 5 নম্বর তুললেই আমাদের হয়ে যাবে। আমি তাদের 5 নম্বরের থেকে বেশি নম্বর তোলার প্রবণতা বাড়িয়ে দিই, কারণ উত্তরটা এত খেটে আমি তৈরি করি তোমাদের জন্য, যাতে পড়লেই তোমাদের যাতে মনে চলে আসে, তোমরা 2টো প্রশ্নের উত্তরের জন্য জায়গায় তোমরা 10টা উত্তর করে নিতে পারবে। ঠিক আছে, তার জন্য অনেকটাই পরিশ্রম দিই, কিন্তু তোমরা দেখি অনেক সময় পরিশ্রমের দাম দাও না। যারা অন্যান্য জায়গায় খালি রেগুলার দেখবে, খালি ভিডিও দিয়ে যায়, আমি ভিডিও দিয়েছি, আবার একদিন পরে এই ভিডিও দিয়ে দেবে। কারণ কারণ একটাই কারণ, র্যাঙ্কিং আসার জন্য। ঠিক আছে, বারবারে ভিডিও দিয়ে দিয়ে সামনে আসে না, ফ্রিতে নোটস দেবে, পিডিএফ নোটস, না কিছু। ঠিক আছে, তো তোমরা সেই সমস্ত চ্যানেলগুলোকে সাপোর্ট বেশি করো দেখি। তো এরকম যদি করতে থাকো অসুবিধা নেই, আমি ভিডিও করা ছেড়ে দেবো, তোমরা যদি সেখান থেকে উপকার পাও নেবে। ঠিক আছে, আমার তো আর 400-500 টাকা দিয়ে আমার নোটস বিক্রি করার কোনো দরকার নেই। ঠিক আছে, অনেক রিজনেবল প্রাইস আমি চেষ্টা করি তোমাদের দেওয়া। দেখে নাও উত্তরগুলো। রাজনীতির আধুনিক অর্থ, আধুনিক রাজনীতি বলতে বোঝায় সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতা, সম্পদ ও সিদ্ধান্তের। এগুলি হচ্ছে এটি 3টে বই মিক্স করে তোমাদের বই থেকে কিন্তু আমাদের ঘেটে আমরা কিন্তু করেছি। ঠিক আছে, অনাদি কুমার মুখোপাধ্যায়, ঠিক আছে, ছায়া প্রকাশনীর বই রয়েছে, আমি তোমাদের রেফারেন্সগুলো বলে দিচ্ছি। সেখান থেকে কোন কোন পয়েন্টগুলো বেছে কিছু কিছু জায়গায় শব্দগুলো চেঞ্জ করেছি। ঠিক আছে, দেখো আমাদের
আধুনিক রাজনীতি বলতে বোঝায় সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতা, সম্পদ ও সিদ্ধান্তের বন্টন সংক্রান্ত প্রক্রিয়া। এর মূল বৈশিষ্ট্যগুলি হলো: এক, গণতন্ত্র, ঠিক আছে, জনগণের অংশগ্রহণে সরকার গঠন ও নীতি নির্ধারণ। বহুদলীয় ব্যবস্থা, ঠিক আছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা ও মত প্রকাশের স্বাধীনতা। মানবাধিকার, নাগরিক ও রাজনৈতিক অধিকারের স্বীকৃতি ও সুরক্ষা। আইনের শাসন, আইনের চোখে সকলের সমান অধিকার ও আইনের যথাযথ প্রয়োগ, ঠিক আছে। আধুনিক রাজনীতির এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। কল্যাণমূলক রাষ্ট্র, সমাজের দুর্বল ও বঞ্চিত শ্রেণীর উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা। আধুনিক রাজনীতিতে রাজনৈতিক দল, নির্বাচন, সংসদ, বিচার ব্যবস্থা, গণমাধ্যম এবং নাগরিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো স্বাধীনতার ধারণা দেখে নেব। আমাদের 100 ওয়ার্ডের মধ্যে কিন্তু করতে হয়, তাই জন্য উত্তরগুলো এতটা 100 ওয়ার্ড লিমিট মেনেই কিন্তু করা হয়েছে এবং অত্যন্ত সোজা সরল করে করা হয়েছে। এই রকম নোটস তোমরা যেখান থেকে নিয়ে থাকো, এখনও তো অনেক জায়গা থেকে নিয়েছো, ঠিক আছে, রাম শ্যাম যদু মধু অনেক জায়গা থেকেই তোমরা নিয়েছো। তোমরা একবার নোটসটা মিলিয়ে নেবে। এখন হয়তো পাচ্ছ না, এই নোটসগুলো আবার পরের বছরে কপি হবে, এই নোটসগুলো আবার অনেক সময় অনেক আঁকাবুকি করে তোমাদের সামনে প্রেজেন্ট করা হবে। তো যারা নিয়েছো অন্যান্য জায়গা থেকে, তারা তো ভিডিওটি দেখছো, এবার মিলিয়ে নেবে এই উত্তরের সাথে সেই উত্তরের তফাৎটা কোথায়, ঠিক আছে। তাই জন্য আমি শেষে দিয়েছি উত্তরগুলো, এবং যারা আমার কাছে পড়ে তারা অনেকটা আগেই পেয়ে যায় এগুলো। তো দেখো, স্বাধীনতার ধারণা। স্বাধীনতা একটি বহুমাত্রিক ধারণা যা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে ভিন্ন অর্থ বহন করে। সাধারণভাবে স্বাধীনতা বলতে বোঝায় ব্যক্তি স্বাধীনতা, নিজের ইচ্ছানুযায়ী কাজ করার অধিকার, যেখানে অন্যের অধিকারে হস্তক্ষেপ না করা হয়, ঠিক আছে। রাজনৈতিক স্বাধীনতা, নাগরিক অধিকার, যেমন ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার এবং সংগঠনের স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা, নিজের শ্রম ও সম্পদের উপর নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা, একটি জাতির নিজস্ব সরকার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অধিকার। স্বাধীনতা শুধু অধিকার নয়, দায়িত্ব। অন্যের স্বাধীনতাকে সম্মান করা এবং সমাজের কল্যাণে কাজ করাও স্বাধীনতার অংশ, ঠিক আছে। তারপর দেখো আমাদের সার্বভৌমকতার বহুত্ববাদী ধারণা। অনেক জায়গায় অনেক বড় বড় উত্তর তোমরা পেয়েছো, বিশাল বড়, তোমাদের টাফ হচ্ছে পড়তে। অনেকেই আমার গ্রুপে পাঠিয়েছো, অন্যান্য জায়গায় সব নোটসগুলো আমি দেখেছি, প্রচুর বড়, তোমরা নিজেরাই বলছো। তো চলো দেখে নাও এবার। সার্বভৌমকতার বহুত্ববাদী তত্ত্ব রাষ্ট্রের সার্বভৌমত্বের একক ধারণাকে প্রত্যাখ্যান করে এবং সমাজের অন্যান্য গোষ্ঠী ও সংগঠনের সার্বভৌমত্বের ওপর জোর দেয়। এই তত্ত্ব অনুসারে সার্বভৌমত্ব শুধুমাত্র রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধতা নয়, ঠিক আছে, আহ, সীমাবদ্ধ নয়, বরং এটি বিভিন্ন সামাজিক গোষ্ঠী, যেমন পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যেও বিদ্যমান। বহুত্ববাদী তত্ত্বের মূল ধারণা হলো বহুত্ববাদী সমাজ। সমাজ প্রকৃতিগতভাবে বহুত্ববাদী এবং বিভিন্ন গোষ্ঠী ও সংগঠনের সমন্বয়ে গঠিত। গোষ্ঠী ও সংগঠনের সার্বভৌমত্ব, রাষ্ট্রের মতো অন্যান্য গোষ্ঠী ও সংগঠনেও নিজস্ব সার্বভৌমত্ব রয়েছে। সীমিত রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, রাষ্ট্রের সার্বভৌমত্ব সীমিত এবং অন্যান্য গোষ্ঠী ও সংগঠনের সার্বভৌমত্বের সাথে ভাগ করা উচিত। আইন ও সামাজিক ন্যায় বিচার, আইন শুধুমাত্র রাষ্ট্রের আদেশ নয়, বরং এটি সামাজিক ন্যায় বিচার এবং নৈতিকতার উপর ভিত্তি করে তৈরি হওয়া উচিত। রাষ্ট্রের ভূমিকা, রাষ্ট্রের প্রধান কাজ হলো বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করা, ঠিক আছে। তারপর দেখে নাও সার্বভৌমকতার একত্ববাদী ধারণা। সার্বভৌমত্বের একত্ববাদী ধারণা অনুসারে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা হলো চূড়ান্ত, অসীম এবং অবিভাজ্য। এই তথ্যের মূল বৈশিষ্ট্যগুলি হলো: চূড়ান্ত ক্ষমতা, অসীম ক্ষমতা, অবিভাজ্য ক্ষমতা, আইন প্রণয়ন। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মাধ্যমেই আইন প্রণয়ন করা হয়। সার্বভৌম ক্ষমতার আদেশই হলো আইন, ঠিক আছে। তারপর আমরা দেখে নেব জনগণের আনুগত্য। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রতি জনগণের আনুগত্য আবশ্যক। এই ধারণার প্রবক্তাদের মধ্যে অন্যতম হলেন জন অস্টিন, ঠিক আছে। তিনি তার লেকচার্স অন, ঠিক আছে, অন জুরিসপ্রুডেন্স গ্রন্থে এই ধারণাটি বিশদভাবে ব্যাখ্যা করেছেন। উদাহরণস্বরূপ, একটি রাষ্ট্রের সরকার যদি কোনো আইন পাশ করে, তবে সেই আইনটি দেশের সকল নাগরিককে মেনে চলতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সেই আইন অমান্য করতে পারবে না। এটাই সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার মূল কথা, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আমি তোমাদের মোটামুটি অনেকগুলো 5 নম্বর নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি আরও যে 5 নম্বরগুলো আমি যে টোটাল দিয়েছি সমস্ত কিছু কভার করে দেবো। তো চ্যানেলটি তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরকম উত্তর পাওয়ার জন্য সেকেন্ড সেমিস্টারও তোমরা এরকম অনেক উত্তর, এরকম কোয়ালিটির উত্তর অ্যান্সার পাবে, অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে পাবে। তোমরা সেগুলো নিয়ে নেবে, ঠিক আছে। এবং জানো তোমরা পিভি স্টাডি ক্লাসের নোটসের প্রাইস যখন আমাদের প্রথম থেকেই খুব কম থাকে, অনেকে অনেক বাড়িয়ে বাড়িয়ে বলে, যখন শোনে পিভি স্টাডি ক্লাস তার থেকে ভালো কোয়ালিটির নোটস দিচ্ছে, তখন তারাও দাম কমায়। তো আমি এটাই চাই, যে পড়বে সে রিজনেবল প্রাইসে করুক, যাতে ছাত্রছাত্রীরা না ঠকুক, ঠিক আছে। রিজনেবল প্রাইসে দাও, খাটো,
কমিয়ে নাও। গালাগুচ্ছে যদি টাকা চাইতে থাকো তাহলে পিবি স্টাডি ক্লাস মাঝ পথে এসে বাধা দেবেই। ঠিক আছে, তোমরা আমার সাথে থাকো, আমি অবশ্যই তোমাদের সাথে থাকবো এবং চেষ্টা করব তোমাদের অতীব রিজনেবল প্রাইসে আমি তোমাদেরকে সেবা প্রদান করার। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।